আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা প্রতিবাদ ছাত্র নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনার ব্যবসা করেছে। ব্যাংকে টাকা রেখে আমার অন্য সহকর্মীদের টাকা রেখে এই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় 2000 টাকা আছে, এই যে আমার টাকা। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতো তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারত। আওয়ামী লীগের প্রোপাগান্ডা আমাদের চরিত্র উন্নয়নের চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। আবু সাইদের পরিবার কথা, এই কথাটি আজকে কেন সাংবাদিকরা লিখবে কিংবা আবু সাইদের ভাই দুঃখ প্রকাশ করবে? এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা প্রতিবাদ ছাত্র নেতা এবং দু চারজন ব্যক্তি সংগঠন তারা তাদের এই চেতনার ব্যবসা করেছে। তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার দল করবে, ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে। বিএনপি অলরেডি তো একটা দল, এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে। জামাত অলরেডি একটা দল, সিপিবি একটা দল, গণসংহতি আন্দোলন একটা দল, গণ অধিকার পরিষদ একটা দল। সব দল তো এই আন্দোলনের আগেই এই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে। সবাই রাজনীতির সংস্কার কথা বলছে, কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে, বাস্তবতা ভিন্ন। যেই কারণে এই গণ অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার, টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এটি যদিও গর্বের অহংকারের আবার দুঃখের যে আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ, অথচ সেই আবু সাইদের পরিবার কিন্তু আনুষ্ঠানিকভাবে দাওয়াত হয়নি। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতো তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো। শুধু আবু সাইদের পরিবার না, এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর আহতরা যমুনার গেটের সামনে আসেন, প্রেস ক্লাবের সামনে আসেন যে তাদের সুচিকিৎসার দাবিতে। আমরা গত 6 মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই যে আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না। তারা গণ অভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে 9-6 স্বজন প্রীতি করেছে। যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়া, তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া, যারা তাদের কথা শুনছে না, তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন। এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে, আন্দোলনের কারণে হাইপে ফিগার হয়েছে। এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট, বলাও ডিফিকাল্ট না। আপনাকে সত্য উন্মোচন করতে হবে। গণমাধ্যমের শক্তি অনেক, গণমাধ্যমকে আজকে স্বাধীনভাবে কাজ করতে হবে। কয়েকদিন আগে যদিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসের লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, অমুককে চাকরিচ্যুত করেন, অমুকে এই তমুকে এইটা করার কে, যারা এই যে লিস্ট ধরিয়ে দিয়েছে। কাজে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চাই, কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোনো গণমাধ্যম হাউস থেকে কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না। গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে। গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সে সেভাবে চালাবে। যদি কেউ অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসা করবে, চালাবে, প্রতিষ্ঠান চালাবে, এই ধরনের অনৈতিক পন্থায় যাবেন না, তারা রেহাই পাবেন না। পয়সা দিয়ে যদি রেহাই পেতে চান জনতা রুখে দেবে আপনাদের। এই দেশের রাজনীতিতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে তাতে মাফিয়া লুটেরাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। পেশি শক্তি এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে টাকা পয়সা, কালো টাকার একটা আধিপত্য সবসময় ছিল। এখন আমি যদি আমার বাসায় টাকা রেখে, ব্যাংকে টাকা রেখে, আমার অন্য সহকর্মীদের টাকা রেখে এই যে আমার বিকাশ স্টেটমেন্টটা দেখায় 2000 টাকা আছে, এই যে কি আমার টাকা। এখন এইটা দ্বারা তো আমি বলছি শোনেন, এখন এইটা দ্বারা তো প্রকৃত চিত্র না। এখন বিষয়টা কার অবৈধ টাকা আছে, বৈধ টাকা আছে, সেই বিষয়টা আমরা কথা বলবো না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। আমরা সেটা হারে হারে টের পাচ্ছি। আমাদের টাকা নাই বিধে এই মুরগির খোপের মতো একটা কার্যালয় আপনাদেরকে বসাইয়া, ঘামাইয়া, ভিজাইয়া এই যে সংবাদ সম্মেলন করতেছি, নিজেরা কষ্ট করতেছি। আমাদের সক্ষমতা নাই বিধে আমরা জাঁকজমকপূর্ণভাবে ওইভাবে প্রোগ্রাম করতে পারি না। রাজনীতি যদি কেউ বলে পাবলিক দেয়, অমুকে দেয়, এই জন্য ক্ষেত্রে ভুল কথা। যদি নিজের দলীয় নেতাকর্মীরা সাপোর্ট না করে, পাবলিক খুব বেশি সহযোগিতা করে, একটা মোমেন্টামে করে, তবে নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে, তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না, তাদের অর্থ সংস্থানও কোনো সংকট না। যদিও আমরা বিরোধী দলে থাকা অবস্থায়ও আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, এখনো চালাচ্ছে। আমরা সুনির্দিষ্টভাবে বলি, গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনারা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিবেদন নেন, আমাদের কারো বিরুদ্ধে কয় টাকার কি অভিযোগ ছিল,
আওয়ামী লীগের প্রোপাগান্ডা আমাদের চরিত্র উন্নয়নের চেষ্টা করা হয়েছে। আর এখনকার যারা পরিচিত নেতৃবৃন্দ ছিল তাদের কোথায় কি আপনারা খোঁজ নেন। আরেকটা কোথায় ভাই যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের রেফারেন্স দিয়ে গণমাধ্যম সর্বকালের সেরা স্বাধীনতা ভোগ করছে, কথাটি কতটুকু সত্য সেইটা তো গণমাধ্যম কর্মীরাই জানেন। প্রধান উপদেষ্টা অবশ্যই একজন প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষ, আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং সমাদৃত একটি মানুষ, পশ্চিমা দেশে থেকে চলাফেরা করে, তার আমি মনে করি একটা উদার মানসিকতা আছে। এখন তিনি হয়তো ভাবছেন তার মতো সবাই উদার, কিন্তু তার আশপাশে যারা আছে সরকারে তারা কতটুকু উদার, কতটুকু প্রগতিশীল, কতটুকু তার মতো চিন্তা করছে সেটি তো তার গত 6 মাসে বোঝা উচিত। তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে 6 মাস আগে সমর্থন ছিল একচেটিয়া, সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংসার চোখে দেখছে? কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েও এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে? কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে? আমি প্রধান উপদেষ্টার কাছে এটা বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অত্যন্ত একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি। আপনার দুর্দিনে এই ছাত্র নেতৃবৃন্দ অনেকে যখন আপনার দ্বারে কাছেও ছিল না, আপনি যখন চেনেন না, তখন এই গণ অধিকার পরিষদের এই ছেলেরা, এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইউনূসকে হয়রানির প্রতিবাদে, সেমিনার করেছে এই জুডিশিয়াল হ্যারাসমেন্ট অন ডক্টর ইউনূস, তার পাশে ছিল কোনো আমরা উচ্চাকাঙ্ক্ষার সুবিধা লাভের জন্য, দেশ এবং জাতির প্রয়োজনে। তার প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামরা উপদেষ্টা পরিষদ, এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আপনি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে একটি নতুন দিশার সন্ধান দিন। অন্যথায় এই দেশ একটি সংকটে পড়বে, আপনিও হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে। কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগোল পাকাচ্ছে আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংশয়ের মধ্যে আছি। সেই কারণেই আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা। ধন্যবাদ।